শিল্পাঞ্চল সরকারি কলেজের আইসিটি বিভাগের সকল ছাত্রছাত্রী তৃতীয় অধ্যায়ের সংখ্যার পদ্ধতির আলোচনায় সকলকে স্বাগতম। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির আজ প্রথম অনলাইন ক্লাস। আমরা লজিক গেট পড়াইছি, লজিক গেটের অনলাইন ক্লাসগুলি আমাদের শেষ হয়েছে। এগুলি তোমরা সবাই বারবার ফোন করে দেখবে এবং এগুলি আয়ত্ত আনার চেষ্টা করবে। ঠিক সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা আরম্ভ করলাম, ঠিক সংখ্যা পদ্ধতিও তোমরা এইভাবে বারবার দেখে আয়ত্ত করলে তোমাদের কাছে সংখ্যা পদ্ধতিও সহজ হবে আশা রাখি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির প্রকার ও বর্ণনা। সংখ্যা পদ্ধতি, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, যেমন রোমান সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, মেয়াদ সংখ্যা পদ্ধতি। প্রাচীন সংখ্যা পদ্ধতি, প্রাচীন সংখ্যা পদ্ধতি তিনটি, অর্থাৎ রোমান সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, মেয়াদ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকার সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যে সকল সংখ্যা পদ্ধতির প্রচলন হয়েছে তাদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা নন প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি এবং প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি। নন প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে নন প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি নন প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। বর্তমানে এই সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখা যায় না বললেই চলে। বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য প্রয়োজন সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যাটির বেস বা বিট ও সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান, সেই সংখ্যা পদ্ধতিকে প্রজেকশনাল সংখ্যা পদ্ধতি বলে। আবার আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, যেমন রোমান সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, মেয়াদ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টা পদ্ধতিকে আমরা আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিও বলতে পারি। অতএব অনেক সময় যদি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি, তখন আমরা বলবো এই 4টি: বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয় সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দিয়ে সকল সংখ্যা লেখা। এই পদ্ধতিতে বেস বা বিট হচ্ছে 2, মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা হচ্ছে 0 এবং 1। দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে বেস বা বিট হচ্ছে 10, মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3 এভাবে 9। অক্টাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে বেস বা বিট হচ্ছে 8, মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এই 10টি অঙ্ক এবং এ বি সি ডি ই এফ এই 6টি চিহ্ন ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতিতে বেস বা বিট হচ্ছে 16, মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা হচ্ছে 0, 1, 2 up to 9 এবং এ বি সি ডি ই এফ। এখানে এ সমান 10, বি সমান বাম হলো 11, 12, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। সংখ্যা পদ্ধতির বেস, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা। যেমন আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি,
তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা হলো 0 এবং 1, অতএব তার বেস হলো 2। এই জন্য বলা হয়েছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা। বললাম তার মৌলিক চিহ্ন 0 এবং 1। অক্টালে বললাম 0 থেকে 7 8, অতএব তার বেস হবে 8। দশমিকে 0 থেকে 9 10টি, অতএব দশমিকের বেস হবে 10। হেক্সাডেসিমালে 0 থেকে 9 এ বি সি ডি ই এফ এই 16টি, অতএব তার বেস হবে 16। অতএব সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের সংখ্যা। অতএব আমরা বুঝতে পারলাম যে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে। বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা মৌলিক চিহ্ন সময়, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে 2, মৌলিক চিহ্ন সমূহ বা নাম্বার অফ ডিজিট হচ্ছে 0 এবং 1। দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে 10, মৌলিক চিহ্ন সমূহ হচ্ছে 0 1 2 এভাবে 9। অক্টাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে বেস বা ভিত হচ্ছে 8, মৌলিক চিহ্ন সমূহ 0 1 2 3 4 5 6 7। হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত হচ্ছে 16, মৌলিক চিহ্ন সমূহ হচ্ছে 0 1 2 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এখানে এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। এখানে মনে রাখতে হবে যখন কোনো হেক্সাডেসিমালে কোনো সংখ্যা 10 আসবে আমরা 10 লিখবো না, লিখবো এ। 11 আসবে তখন 11 লিখবো না, লিখবো বি। 12 আসলে আমরা 12 লিখবো না, লিখবো সি। 13 আসলে 13 লিখবো না, আমরা লিখবো ডি। 14 আসলে 14 লিখবো না, আমরা লিখবো ই। আমরা 15 আসলে 15 আমরা লিখবো না, লিখবো এফ। আবার যদি আমরা লিখি 15 সমান সমান কি, এটা হলো আমরা আবার এফ। এইভাবে আমাদের এগুলি স্মরণ রাখতে হবে। রেডিক্স পয়েন্ট আমরা সাধারণত যাকে বলি দশমিক বিন্দু, আর কম্পিউটার ভাষায় যারা বলা হয় রেডিক্স পয়েন্ট। আসলে কোন সংখ্যা পদ্ধতির ডট পয়েন্ট কে রেডিক্স পয়েন্ট বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্টকে বলা হয় ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই অংশে ভাগ করা যায়। যেমন 472.537, এখানে 472 হলো পূর্ণাংশ এবং রেডিক্স পয়েন্ট এরপর 0.537 হলো ভগ্নাংশ। চিত্র থেকে আমরা দেখালাম, যেমন এখানে এটা হলো রেডিক্স পয়েন্ট আর এই অংশটাকে বলা হয় তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্ব বেশি গুরুত্বের সংখ্যা, আর এই অংশটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর দশমিক বিন্দুর এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এবার আমরা যেটা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর। এক সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তনকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। সংখ্যা পদ্ধতির আসল রূপ উদ্ঘাটন করে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা হয়। যে রূপান্তর হলো দশমিক সাথে বাইনারি সম্পর্ক, দশমিক সাথে অক্টালের সম্পর্ক, দশমিকের সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক ইত্যাদি জানার জন্যই সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়। এবার আমরা যেটা করব দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য সাধারণ নিয়ম, যেমন যে কোনো দশমিক সংখ্যাকে দুইটি অংশে থাকতে পারে, যথা পূর্ণাংশ ভগ্নাংশ। নিচে পূর্ণাংশ ভগ্নাংশ রূপান্তরের সাধারণ নিয়ম দেওয়া হলো। পূর্ণাংশের ক্ষেত্রে দশমিককে বাইনারিতে রূপান্তরের নিয়ম। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যা বেস বা ভিত 2 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। 2, উপরে প্রাপ্ত ভাগফলকে আবার বাইনারি সংখ্যার বেস বা ভিত 2 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। উপরোক্ত ভাগফলকে বেস বা ভিত 2 দ্বারা ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য। প্রাপ্ত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে বা থেকে ডান দিকে সাজিয়ে লিখলে রূপান্তরিত বাইনারি সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে। যেমন 75কে আমরা বাইনারিতে রূপান্তর করি, তাই 75 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হলো কত 37। অবশিষ্ট থাকে 1, এটা সংরক্ষণ করা হলো।
আবার এই 37 কে 2 দ্বারা ভাগ করলাম, কত 18, অবশিষ্ট থাকে 1 সংরক্ষণ করলাম। আবার এই 18 কে 2 দ্বারা ভাগ করলাম হলো 9, ভাগশেষ অবশিষ্ট কিছু থাকে না, তাই এটা 0 দিতে হবে। আবার 9 কে 2 দ্বারা ভাগলে 4, অবশিষ্ট থাকে 1, 4 কে 2 দ্বারা ভাগলে 2, অবশিষ্ট নাই 0, 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হলো 1, অবশিষ্ট 0, 2 কে 2 দ্বারা 1 কে ভাগ যায় না, অতএব ভাগফল হলো 0, অবশিষ্ট থাকে 1। তাই ভাগশেষগুলি নিচ থেকে উপরে দিই, এটা হলো কত 1001011, এটা হলো বাইনারি। অতএব বুঝতে পারতেছো 75 দশমিক সংখ্যার বাইনারি হলো। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন কোনো পরীক্ষা যদি আসে যে দশমিক সংখ্যা বাইনারি রূপান্তরের নিয়ম দেখো, শুধু পূর্ণাংশটা দিলেই চলবে, যেহেতু 4 নাম্বার সবচেয়ে বেশি নাম্বার হলো আমাদের ক খ গ ঘ হ এর ভিতরে 4 এর বেশি নাম্বার হতে পারে না। অতএব আমরা শুধু পূর্ণাংশের নিয়মটা বললেই চলবে। তবে ভগ্নাংশের নিয়মটা মনে রাখতে হবে কিভাবে আমরা এটার রূপান্তরটা করব। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস বা বিট 2 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণাংশকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটি নয়, আবার বাইনারি সংখ্যার বেস বা বিট 2 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলকে বেস বা বিট দ্বারা গুণ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না গুণফল শুরু। প্রাপ্ত গুণফলগুলিকে পূর্ণাংশগুলো উপর থেকে নিচের দিকে, বা থেকে ডান দিকে সাজিয়ে লিখলে রূপান্তরিত সংখ্যার ভগ্নাংশ সংখ্যা পাওয়া যাবে। অতএব এই নিয়ম একটা মুখস্থ করলে, আমরা যদি একটা নিয়ম মনে রাখি তাইলে অক্টালেটা পারবো, তখন দেবো 8, বলবো 8 দ্বারা, হেক্সাডেসিমাল হলো 16 দ্বারা। এখন ভগ্নাংশ একটি সংখ্যাকে আমরা রূপান্তর করে দেখাবো, যেমন 0.425 এর রূপান্তর। এগুলো পূর্ণাংশ, এটা হলো ভগ্নাংশ। 4 কে 2 দ্বারা গুণ করলে হলো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, একেবারে 4 দুগুণে 8। ভগ্ন পূর্ণাংশ হলো, যেহেতু আসে না তাহলে 0। আবার এইটাকে আবার 2 দ্বারা, 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, একে 17, অর্থাৎ 1.700। আবার এই 1.700 কে 2 দ্বারা গুণ করলে হলো 1.400। আবার এই 4.40 কে 2 দ্বারা হলো কত 0.80, এদিকে এটা সংরক্ষণ করা হলো পূর্ণাংশ। এইভাবে আমি চলতে চলতে দেখা যায় যে এক সময় এই যে 4, এখানে যেহেতু শেষের লাইনের বাকি ভগ্নাংশ এত এবং তৃতীয় লাইনের বাকি ভগ্নাংশ দুইটি সমান, যেহেতু পরের সংখ্যাগুলি বারবার ফিরে আসবে, তাই কখনো ভগ্নাংশটি গুণন শেষ হবে না। সুতরাং এই জাতীয় ভগ্নাংশ 2 বার আসলে গুণন বন্ধ করতে হবে। যেমন এখানে আসছে 0.400, ঠিক এখানে আবার এরকম আসছে। অর্থাৎ এখন যদি আমি আবার গুণ করি তাহলে আবার আসবে, সেই ক্ষেত্রে আমরা আর এই গুণটা করবো না, এটা মনে রাখবো। তবে মনে রাখবে যে ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা বাইনারিতে বা অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করব, আমরা অনূর্ধ্ব 8 গড় পর্যন্ত, 5 গড় পর্যন্ত যাবো, এর বেশি আমরা যাব। এখন আসছো পূর্ণাংশ বা ভগ্নাংশ যদি আমরা নিশ্চিত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাইলে কি করতে হবে? সেক্ষেত্রে পূর্ণাংশের নিয়ম, ভগ্নাংশকে ভগ্নাংশের নিয়ম করে যোগ করলে ফলাফল পাওয়া যায়। যেমন 77.105, এটাকে আমি পূর্ণাংশ ভাগ করে পেলাম 77, এই অংশ প্লাস 0.105 ইকুয়াল টু 45। আমরা এটাকে যোগ করলে আবার এটা হয়, অতএব আমরা এটাকে পূর্ণাংশের বাইনারিতে নেব, আর এটার ভগ্নাংশের নিয়মে বাইনারিতে নেব। তাহলে এটা আমরা পাইলাম, যেমন এত 7 এত হলো 1001011, আর 0.105 এর হলো প্লাস দিয়ে যেমন পাইলো 0.0011 ডট ডট, যেহেতু আরো আছে, আরো রয়েছে, মিলে নেই, সেই জন্য ডট ডট দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দেবো, তারপরে দুইটা যোগ করে দেখো, অর্থাৎ এটার বাইনারি দেখো। অর্থাৎ যে কোনো পূর্ণাংশ মিশ্রিত সংখ্যাকে আমরা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে আমরা এই নিয়মটাই অনুসরণ করব। পূর্ণাংশকে বাইনারি 2 দ্বারা ভাগ করব,
ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব, অক্টালের বার 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করব, হেক্সাডেসিমাল বেলার 16 দ্বারা ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব। এই একটা নিয়ম ভালো করে যদি আমরা বুঝি, তাহলে যে কোনো পূর্ণাঙ্ক ভগ্নাংশকে আমরা বাইনারিতে রূপান্তর করা আমাদের কাছে সহজ হবে এবং মনোযোগ সহকারে এগুলি এই প্রক্রিয়াটা দেখতে হবে। এবার আসো দশমিক থেকে অক্টাল এই রূপান্তরের নিয়ম। দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস বা বিট 8 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটি সংরক্ষণ করতে হবে। এটা বাইনারি সংখ্যা বলছিলাম 2 দ্বারা। ঠিক একইভাবে উপরে প্রাপ্ত ভাগফলকে আবার অক্টাল সংখ্যার বেস বা বিট 8 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত ভাগফলকে অক্টাল সংখ্যার বেস বা বিট 8 দ্বারা ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য। প্রাপ্ত ভাগশেষগুলিকে নিচ থেকে উপরের দিকে বা থেকে ডান দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরীয় অক্টাল সংখ্যার পূর্ণাংশ পাওয়া যায়। ঠিক এরকম ভগ্নাংশের নিয়মটা এখানে দেওয়া আছে। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস বা বিট 8 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলের ভগ্নাংশকে আবার অক্টাল সংখ্যার বেস বা বিট 8 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলকে বেস বা বিট দ্বারা গুণ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না গুণফল শূন্য হয়। প্রাপ্ত গুণফলগুলিকে উপর থেকে নিচের দিকে এবং বাঁ থেকে ডান দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরীয় অক্টাল সংখ্যার ভগ্নাংশ পাওয়া যাবে। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে 4.0.475। দুইটাকে আমরা ওই একই নিয়মে আলাদা করে দিব। পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ। ঠিক একইভাবে দুইটার পূর্ণাংশের মান আমরা এটা পাইলাম, ভগ্নাংশের মান আমরা উপর থেকে নিচের দিকে এটা পাইলাম, একবারে যোগ করে দিলাম। এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা এই রূপান্তর কাজটা করতে পারি। যদি পূর্ণাংশ হয় তাহলে এটার ভ্যালু শুধু এত দিয়ে আমরা ফলাফল পাইলাম এত। অতএব এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ঠিক একই কথা, একই নিয়ম। দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা বিট 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত ভাগফলকে আবার হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা বিট 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত ভাগফলকে বেস বা বিট 16 দ্বারা ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে বা থেকে ডান দিকে সাজিয়ে লিখলে রূপান্তরিত হেক্সাডেসিমাল সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে। দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা বিট 16 দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলের ভগ্নাংশকে আবারও হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা বিট 16 দ্বারা গুণ প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। উপরে প্রাপ্ত গুণফলকে বেস বা বিট দ্বারা গুণ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না গুণফল শূন্য হয়। প্রাপ্ত গুণফলগুলোকে উপর থেকে নিচের দিকে বা থেকে ডান দিকে সাজিয়ে লিখলে এই রূপান্তরিত হেক্সাডেসিমাল সংখ্যার ভগ্নাংশ পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ দেওয়া হলো, যাকে আমরা পূর্ণাংশের এই যে নিয়মটা কিভাবে করলাম, দুইটারে ভাগ করে নিচ্ছি, পূর্ণাংশের নিয়ম, ভগ্নাংশের নিয়ম আমরা ভাগ করে দেখলাম এবং আলাদা আলাদা এগুলো পূর্ণাংশ, এগুলো ভগ্নাংশ। অতএব এবার আসো দুইটাকে একত্রে আলাদা দেখানো হলো, এটা এখন যোগ করে হবে। অতএব তোমরা এই নিয়মটা বারবার লক্ষ্য করবে এবং দেখবে তোমাদের কাছে এই রূপান্তরগুলি সহজ হয়ে যাবে। এবার বাড়ির কাজ আমরা তোমাদেরকে দেব এবং এখানে অবশ্য আমরা তোমাদের নাম্বার সিস্টেমের প্রথম অনলাইন ক্লাস শেষ হবে এবং তোমরা এই যে প্রশ্নগুলি বাড়ির কাজ আমি দিলাম, এই জিনিসগুলি তোমরা সবাই
আলাদা খাতায় লিখবে এবং পরীক্ষার সময় আমরা নির্দেশ দেব, তখন ওই প্রশ্নগুলির উত্তর লিখে জমা দিতে। সংজ্ঞা পদ্ধতি কাকে বলে? সংজ্ঞা পদ্ধতির আদি থেকে এই পর্যন্ত আবিষ্কৃত সংজ্ঞা পদ্ধতি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। আধুনিক সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি প্রকারভেদ ব্যাখ্যা করো। সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে? বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বা মৌলিক চিহ্ন দেখো। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরের নিয়ম দেখো। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানেই সংখ্যা পদ্ধতির প্রথম অনলাইন ক্লাস শেষ করলাম।